আমাদের শুরু হবে আবার ভগ্নাংশের বর্গমূল ক্লাস 7 নিজে করি 11.2 পেজ নাম্বার 137 পাতা। আমি নিজে করি 11.2 শুরু করব। তার 1 নম্বরের যে অঙ্কটা বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। এর আগের পার্ট 1 যেটা ছিল সেখানে কিন্তু আমি বর্গমূল কি এবং কোনটা পূর্ণবর্গ ভগ্নাংশ এবং কোনটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয় সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। সুতরাং যারা দেখোনি তারা কিন্তু ওই পার্টটা অবশ্যই দেখবে, তারপর কিন্তু পার্ট 2তে আসবে। ঠিক আছে, তো প্রথমে আসছি কি বলছে এখানে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করতে বলেছে। তার মানে যে ভগ্নাংশগুলো আছে এই পূর্ণবর্গ যে ভগ্নাংশগুলো বলছে কি, এগুলো একটা সংখ্যা পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে বলছে। মানে যে ভগ্নাংশটা আছে তার সঙ্গে একটা পূর্ণ সংখ্যা আমি গুণ করব, যার জন্য এটা কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশে নেই। তো আমরা দেখবো যে পূর্ণবর্গ ভগ্নাংশে আছে না নেই, সেটা আমি চেক করব। ঠিক আছে, যদি না থাকে সেটাকে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেই সংখ্যা দিয়ে গুণ করলে ওটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তবে অঙ্কিতা আসি আমি। আচ্ছা, এর আগের দিন আমি যেটা বলেছিলাম যে পূর্ণবর্গ ভগ্নাংশ কোনটা আর পূর্ণবর্গ ভগ্নাংশ কোনটা নয় সেটা আমি একটু আরেকবার উল্লেখ করে দিই, তাহলে তোমাদের বুঝতে এটা সুবিধা হবে। তো প্রথমে দেখো আসছি আমি আমি সংখ্যা নিচ্ছি, ধরে নিলাম 25 বাই নিলাম 36। 25 বাই 36 যদি আমরা ভাঙি, দেখো 25কে আমরা 5 গুণিত 5 আকারে লিখতে পারি, তাই তো। আবার 36কে কিন্তু আমরা 6 গুণিত 6 আকারে লিখতে পারি। আচ্ছা, 5 গুণিত 5, দেখো তাহলে প্রত্যেকটাই কিন্তু আমরা ভাঙতে পারছি, একই সংখ্যা পাচ্ছি কিন্তু, তাই না? একই সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি। এই 5 গুণিত 5কে আমরা কীভাবে লিখতে পারি, 5-এর মাথায় কি স্কোয়ার এটা লিখতে পারি, আর এটা কি 6-এর মাথায় স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি কি বলতে পারবো যে যদি 5-এর মাথায় 2 আর 6-এর মাথায় 2 এরকম যদি কোনো সংখ্যা পেয়ে যায় বা ডবল সংখ্যা যদি পাই, তাহলে কিন্তু ওটা পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো লবেও কিন্তু ডবল সংখ্যা, আবার কিন্তু নিচেও যে 36 যে হরেও সেটাও কিন্তু ডবল সংখ্যা। সুতরাং আমরা এটাকে 5-এর মাথায় 2 করতে পারি, এটাকেও 6-এর মাথায় 2 করতে পারি। সুতরাং এটাকে আমরা বলবো মানে পূর্ণবর্গ, এবং বর্গ আকারে আছে, তাই না? স্কোয়ার মানে কিন্তু বর্গ, 2 থাকা মানে কি কোনো সংখ্যার মাথায় 2 আছে ওটাই মানে কিন্তু বর্গ। ঠিক আছে, বর্গ আকারে আছে, তাহলে এটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ আকারে আছে, পূর্ণবর্গ ভগ্নাংশ। আচ্ছা, আবার যদি এরকম একটা সংখ্যা নিতাম আমি, যে ধরে পেলাম আমি 25 আর নিচে একটা ধরে পেলাম 12, তাহলে 25কে তো আমরা 5 গুণিত 5 আকারেও লিখতেই পারি, তাই না? 12কে আমরা কী করে লিখতে, 3-4 12। তাহলে আমাকে যদি আমরা এই যে সংখ্যাগুলো ভাঙবো সেগুলো কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা হতে হবে। কি বললাম, কি হতে হবে? মৌলিক সংখ্যা। আর না হয় যদি প্রবলেম হয় তাহলে 12টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নাও, আর যে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব তাকে কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যায় হতে হবে। 2 দিয়ে আমরা যদি করি 6 দুগুণা 12, আবার 2 দিয়ে কিন্তু 3 দুগুণা 6। তাই পেলাম কি 2 গুণিত 2 গুণিত 3, তাহলে পাচ্ছি হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3। তার মানে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে দেখো ওপরে কিন্তু 5 দুটো, নিচেও কিন্তু 2 দুটো, তাই তো, এটা পাচ্ছি কিন্তু আমরা। তো এটা তো পেলাম, কিন্তু একটা এক্সট্রা কিন্তু 3 পড়ে আছে, 3-এর সঙ্গে কোনো জোড়া সংখ্যা পাচ্ছি না, 3-এর সঙ্গে কিন্তু কোনো জোড়া সংখ্যা পাচ্ছি না। ওপরে জোড়া সংখ্যা পাচ্ছি, আবার নিচেও কিন্তু জোড়া সংখ্যা পেয়েছি 2 2, আর ওপরে 5 5, কিন্তু 3-এর সঙ্গে কোনো জোড়া সংখ্যা পাচ্ছি না। সুতরাং এটা কিন্তু মানে পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। কারণ একটা সংখ্যা এমন আছে যার কোনো জোড়া সংখ্যা নেই, দুটো সংখ্যা পেয়ে গেছি, মানে 5 আর 2-এর ক্ষেত্রে পেয়ে গেছি, কিন্তু 3 এমন একটা সংখ্যা যার সঙ্গে কিন্তু কোনো জোড়া সংখ্যা পাচ্ছি না। সুতরাং এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো না। তো এটাকে দেখো, এবার এরকম পূর্ণবর্গ সংখ্যা যদি আমি পাই, ধরো আবার লিখছি এটাকে 25 বাই 12 পেলাম সমান 5 গুণিত 5 পেয়েছি, আর কত পেয়েছি 2 গুণিত 2 গুণিত 3 পেয়েছি। তাহলে এখানে বললো যে এই সংখ্যাটার সঙ্গে এমন কোনো একটা কাজ করো যাতে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়। তাহলে এমন কিছু একটা কাজ, সেটা হতে পারে কি গুণ অথবা ভাগ। দেখো আমি যদি গুণ করি তাও কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে কিছু একটা সংখ্যা গুণ করব, কিছু একটা সংখ্যা গুণ করতে হবে যার জন্য এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, আবার কিছু একটা সংখ্যা ভাগ করব যার জন্য কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা। এবার কোন সংখ্যাটা ভাগ করব আর কোন সংখ্যাটা গুণ করব সেটা আমাকে বুঝতে হবে। তো দেখো এখানে কিন্তু আমরা 5 5 দুটো পেয়ে গেছি, 2 2 দুটো পেয়ে গেছি, এক্সট্রা পড়ে আছে 3, তার 3-এর সঙ্গে আমার একটা সংখ্যা দরকার, তাই তো।
তো সংখ্যা দেখো আমি 3 দিয়ে যদি এটাকে গুণ করি, ধরো আমি এক্সট্রা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব। এখানে 3টা পড়ে আসে শুধুমাত্র এক্সট্রা, তাই তো? তো এই সংখ্যা দিয়ে গুণ করব অথবা ভাগ করব। তাহলে প্রথমে আমি গুণ করছি। আমি যদি এখানে 3 দিয়ে গুণ করি, আমি দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, 3 দিয়ে যদি গুণ করি, মানে পুরো ভগ্নাংশটাকে যেটা ছিল তার সঙ্গে যদি 3 গুণ করি, দেখো 3 আর 3 কেটে যায়। 3 যদি কেটে যায় তাহলে পড়ে থাকে 5 5, তাহলে পড়ে থাকলো কি 5 আর 5 আর 2 আর 2। তাহলে এটা কী সংখ্যা? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ ওপরে আমরা জোড়া সংখ্যা পেয়ে গেছি, নিচেও কিন্তু জোড়া সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা যদি গুণ করি, মানে যে সংখ্যার তাহলে এক্সট্রা পড়ে থাকে সেই সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আবার আমি যদি ভাগ করি, তো ভাগ করে দেখা এবার 5 গুণিত 5 ছিল, আর নিচে কী ছিল? 2 গুণিত 2 গুণিত 3। তো ভাগ করছি, তাহলে এর সঙ্গে যদি ভাগ করি তাহলে কেমন হবে? নিচে 3 দিয়ে ভাগ করব, মানে যে সংখ্যাটা এক্সট্রা পড়ে আছে ওই সংখ্যা দিয়ে গুণ করব, আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করব। তা দেখো আমরা উপরে কী পেলাম? 5 গুণিত 5 মানে 2টো 5। আবার দেখো নিচে কটা? 2টো 2। আমরা দেখতে পাচ্ছি, সরি করার দরকার নেই, দেখতে পাচ্ছি আমরা 2টো 5 পেয়ে গেছি উপরে, নিচে 2টো 2 পেয়ে গেছি, আবার নিচে কিন্তু 2টো 3 পেয়ে গেছি। সুতরাং আমরা কী বললাম? এটাও কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা এক্সট্রা পড়ে থাকছে সেই সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি, তাহলে কিন্তু ওটা কী হয়ে যাবে? পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এবার এরকম টাইপেরই আমরা অঙ্কগুলো করব। তাহলে মানে যে দেখতে পেলাম যেগুলো প্রথম কাজ হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা এবং সেই সংখ্যাগুলো লিখে আমরা দেখব যে কোন সংখ্যাটা এক্সট্রা পড়ে থাকছে। যে সংখ্যাটা আমাদের এক্সট্রা পড়ে থাকবে সেই সংখ্যা দিয়ে, কারণ যে সংখ্যাটা এক্সট্রা বলতে কি, যে সংখ্যাটা জোড়া নয়, বাকি যেগুলো জোড়া থাকবে সেগুলো কিন্তু দরকার নেই, কোনো প্রয়োজন হবে না আমাদের। কিন্তু যেটা জোড়া নেই, মানে একটাই আছে, সেই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করব অথবা ভাগ করব। তো গুণ করে প্রথমে আমার অ্যান্সার চেয়েছে কি গুণ করতে হবে না ভাগ করতে, সেটা আমাকে বলেই দিবে কি করতে হবে। তো এবার অঙ্কতে আসি। এবার এটা হচ্ছে কনসেপ্টটা ছিল, যে অঙ্কটা আমরা করব এইভাবেই কিন্তু অঙ্কটা করব। তোরা এবার অঙ্কটা দেখো সবাই, তাহলে কত সুবিধা হবে দেখো অঙ্কটা। তো এবার দেখো আমাদের যে 1 নম্বরের যে অঙ্কটা নিজে করি 11.2 এর বলেছে কি কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে। এবার এখানে কিন্তু গুণ করতে বলেছে, যেটা আমি আগেরটা বোঝালাম যে গুণও হতে পারে অথবা ভাগও হতে পারে, কিন্তু এখানে গুণ করতে বলছে, কোনো প্রবলেম নেই। গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করতে, মানে কি আমাকে সংখ্যাটা বের করতে বলেছে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে এইখান দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু কী হয়ে যাবে, তাহলে ওটা কী হয়ে যাবে, তাহলে ওটা পূর্ণ ভগ্নাংশ মানে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। মানে এর সঙ্গে কোনো একটা সংখ্যা আমি গুণ করব, যার জন্য এই ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তো দেখি চেক করি যে এটা পূর্ণবর্গ সংখ্যা না সংখ্যা নয়, চেক করে একবার। তাহলে প্রথমে আছে উপর 1 নাম্বার করছি আমরা, নিজে করি 11.2 এর নিজে করি। একেরটা কী বলছিল, যে অঙ্কে ছিল যে 64/147। তো এটাকে বলেছে এই মানে ভগ্নাংশ যেটা দেওয়া আছে তার সঙ্গে আমি একটা ক্ষুদ্রতম মানে সংখ্যা গুণ করব, মানে ক্ষুদ্রতম সংখ্যা একটা গুণ করব, যার জন্য এটা কী হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখি প্রথমে আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে সেগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে 64 আছে, তো 64 কত আমরা ভেঙে নাও, মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 দিয়ে কাটছি আমরা, মানে 2 দিয়ে ভাগ করছি, কত হবে 32, আবার 2 দিয়ে কত হবে 16, আবার 2 দিয়ে কত হবে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। তাহলে কটা 2 পেলাম, 1 2 3 4 5 6, 6টা 2 পেলাম। তাহলে আমরা লিখে নিই 6টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এটা পেলাম। এবার 147কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 1 4 7, তাকে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 7 থেকে 7, আবার 7 দিয়ে কত হয় 3 7 থেকে 21, তাহলে পেলাম কত 7 গুণিত 7 গুণিত 3, তাই তো 7 গুণ চিহ্ন 7 গুণ চিহ্ন 3, তো এটা পেলাম আমরা। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার এটাকে যদি আমরা এভাবে লিখি সমান দিয়ে 2 কটা, দেখো 2 দুটো, তার মানে 2 এর মাথায় 2 লিখবো, দুটো করে নিচ্ছি, ঠিক আছে 2 দুটো, আবার তাহলে আবার 2 এর মাথায় 2 লিখবো, আবার 2 দুটো, মানে আবার 2 এর মাথায় 2 লিখবো, আর নিচে কত 7 দুটো, তার মানে 7 এর মাথায় 2 লিখবো। কিন্তু 3কে আমি 2 করতে পারবো না, কারণ 3 তো একটাই পড়ে আছে, সুতরাং জোড়া নেই, এই জন্য কি 3ই থাকবে, 3ই থাকলো। এবার বলেছে যেটা যে এর সঙ্গে আমি কি গুণ করবো, তাহলে এর সঙ্গে দেখো যেটা বললাম যে এক্সট্রা যেটা পড়ে থাকবে তাকে দিয়ে গুণ করবো। তাহলে 3 পড়ে আছে, যদি আমি এর সঙ্গে 3 গুণ করি, দেখো 3 আর 3 কেটে যাবে, তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অতএব 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বোঝা গেছে? এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো, একটা আমি করলাম, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা করছি।
2 নম্বরের অঙ্কটা কী আছে, 2 নম্বরের যে অঙ্কটা আছে সেটা 25/162 আছে। তাহলে উপরে 25 আর নিচে কত আছে 162। তাহলে আবার দেখো এই অঙ্কটা, তা 25কে ভাঙলে কত হয়, আমরা 25কে ভাঙতে পারি 5 5 25, তাই তো। তাহলে 5 × 5 আর 162কে যদি আমরা ভাঙি, 5টা রাফ করে নাও সবাই, 162কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 8 2 × 16 আর হচ্ছে 2 1 কে 2, আচ্ছা 3 দিয়ে করছি, 3 27 হচ্ছে 81 হয়, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী পেলাম, 2 একটা আর 4টে 3 পেয়েছি। তাহলে 2 একটা পেয়েছি আর 4টে 3 পেয়েছি, 2 একটা 4টে 3, 3 × 3 × 3 × 3, 4টে 3। তো আমরা সাজাই প্রথমে, তাহলে 5 কটা আছে, দুটো, তাহলে 5-এর মাথায় 2 বাই 2 কিন্তু একটা পড়ে আছে, এখানে 3 কটা, 3 দুটো করে পাচ্ছি আমরা, তাহলে 3-এর মাথায় 2 আবার 3-এর মাথায় 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সেসটা কী পড়ে আছে, 2 পড়ে আছে। তাহলে আমরা কী করবো, এটা এই ভগ্নাংশটিকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে মানে দেখতে পাচ্ছি আমরা যে সংখ্যাটা এক্সট্রা পড়ে থাকছে, মানে যে সংখ্যাটা জোড়া নয়, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ক্লিয়ার হলো সব? তাহলে অঙ্কগুলো খুবই সহজ, তার মানে যে সংখ্যাটা আমরা এক্সট্রা পাচ্ছি সেই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাহলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে আসি। এবার আমরা 4 নম্বরের অঙ্কটা করব। 4 নম্বরটা কী আছে, 81/288। 3 নম্বরেরটা তোমাদের বাড়ির কাজ থাকলো, 3 নম্বরটা তোমরা করবে, যদি না পড়ো তখন আমাকে বলবে, সেটা আমি করে দেবো, ঠিক আছে। খুবই ইজি অঙ্ক, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অঙ্কই খুবই সহজ। সুতরাং আমি 3 নম্বরটা করতে দিলাম, বাড়ির কাজ থাকলো, এটা তোমরা করবে। আমি 4 নম্বর অঙ্কটা করছি। তাহলে উপরে আছে 81 আর নিচে আছে 288। তাহলে লিখছি ওটা, উপরে হচ্ছে 81 আর নিচে আছে 288। আচ্ছা, তাহলে 81কে যদি আমরা ভাঙি তাহলে কত দাঁড়ায় দেখি আমরা। 81কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 81কে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ 3 দিয়ে, 3 27 হচ্ছে 81, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9, ঠিক আছে। এবার আমরা পাবো 288কে। আচ্ছা, 288কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে আসছে 2 দিয়ে করছি আমরা, 2 দিয়ে করলে 2, 4 2 8, 4 2, আবার 2 দিয়ে করছি 2 7 2 14, 2 2 4, আবার 2 দিয়ে 36, আবার 2 দিয়ে 18, আবার 2 দিয়ে 9, আবার 3 দিয়ে, 3 3 9, ঠিক আছে। এটা পেলাম আমরা। তো দেখো আমরা প্রথমে আসছি 81কে ভেঙে কত পেয়েছি সেটা আগে লিখি। 81কে ভেঙে আমরা 4টে 3 পেয়েছি, তাই তো। তো লিখি 3 × 3 × 3 × 3। আর 288কে ভেঙে কত পেয়েছি আমরা দেখি, 1 2 3 4 5, মানে 5টা 2 আর 2টো 3, তাই তো। 5টা 2 আর 2টো 3, তো লিখি 5টা 2 আগে, 2 × 2 × 2 × 2 গুণিত 2, কত দিয়ে পেলাম, 5টা 2 আর 2টো 3। এবার দেখো ওপরে কিন্তু 2টো করে পাচ্ছি, তাই তো, 2টো 3, তাহলে 2টো 3 আবার 2টো 3, আর নিচে দেখো 2টো 2 প্রথমে পেয়েছি, তা 2 স্কোয়ার, আবার 2টো 2, তা 2 এর মাথায় স্কোয়ার, আবার কিন্তু 2 9 আর 2 9, তাই তো, একটাই 2 কিন্তু, আর 3 হচ্ছে 2টো, আবার 3 স্কোয়ার। দেখো বুঝতে পারছো, ক্লিয়ার হলো তো। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা 2টো 2, তাহলে 2 এর মাথায় স্কোয়ার করলাম, আবার 2টো 2, আবার 2 এর মাথায় স্কোয়ার করলাম, এখানে শুধু একটা 2 পড়ে আছে, তাহলে আমি একটা 2 লিখবো, আবার 2টো 3, 3 এর মাথায় স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এবার আমরা কি বললাম, যে সংখ্যাটা এক্সট্রা পড়ে থাকবে সেই সংখ্যা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কী দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যায়। তাহলে অতএব দিয়ে লিখবো, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট এবার অঙ্ক আমরা করবো, একইভাবে করব। এবার দেখো কী চাইছে অঙ্কটাতে, 2 নম্বরটা অঙ্ক চাইছে কি, যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে, এবার কিন্তু আমরা ভাগ করব। তো ওটা একই অঙ্ক, আমরা যেটা করলাম, যেভাবে করলাম, সেম টু সেম প্রসেস। প্রথমে আমরা কি করব, বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখব কোনটা এক্সট্রা পড়ে থাকছে, মানে কোনগুলো জোড়া সংখ্যা নয়, স্কোয়ার আকারে লিখতে পারছি না, যেগুলো পারছি না সেগুলোই কিন্তু আমাদের সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। এটাই অঙ্কের মূল উদ্দেশ্য। তাহলে প্রথমে আমরা কি করব, আগে বিশ্লেষণ করব, দিয়ে দেখব কোনটা এক্সট্রা পড়ে আছে, তাই তো। তো দেখি প্রথম যে অঙ্কটা আছে সেটা আছে 450/625। তাহলে আমরা 2 এর 1 নম্বর অঙ্কটা করছি। এবার আমরা ভাগ করব,
450 আমরা 625, ওটাকে ভেঙে নিব, তাই তো? তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 450কে আমরা ভাঙবো প্রথমে। তাহলে 450কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 9 45 মানে 90। আবার 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে আবার যদি ভাগ করি তাহলে 5 থেকে 5 আর 5 এটা 40, 5 90। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, আবার কিন্তু 3 দিয়ে 3 তিরিক্ষে 9, তাই তো? এটা পেয়েছি আমি। আর কি নিচে আছে 625, 625কে এবার 5 দিয়ে করছি আমি, 5 দিয়ে করলে 5 125, আবার 5 দিয়ে 5 25, আবার 5 দিয়ে 5 5। তাহলে দেখো ওপরে আমি কী পেয়েছি, দুটো 5 একটা 2 দুটো 3 আছে, দুটো 5 একটা 2 আর দুটো 3 লিখে ওটাই, দুটো 5 একটা 2 আর দুটো 3, তাই তো? আর আমরা 625 করে পেলাম, 4টে 5, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। আচ্ছা এবার দেখি 5 কটা, 5 হচ্ছে দুটো, তাহলে 5 স্কোয়ার, 2 থাকলো, 3 কটা, দুটো, তাহলে 3 স্কোয়ার, 5 নিচে দুটো আর নিচেও 5 দুটো, এক্সট্রা কী পড়ে আছে 2, তাহলে 2 দিয়ে কী করে ভাগ করবো? দেখো 2 দিয়ে আমি 2 দিয়ে যদি ভাগ করি, 2 আর 2 কেটে যাবে, তাহলে দেখো শুধুমাত্র স্কোয়ার টার্মটা পড়ে থাকছে, তাই না? 2 আছে উপরে, আমি যদি 2 দিয়ে এখানে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 আর 2 কি কেটে যাবে, তাহলে কিন্তু স্কোয়ার টার্ম মানে এটা 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 আর এটা, এই 4টে টার্মই পড়ে থাকবে, তাহলে কিন্তু আর তাছাড়া কিন্তু আর থাকবে না কিছু। তাহলে আমরা কী দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো, তাহলে অতএব লিখবো, অতএব 2 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বোঝা গেছে কী বললাম আমরা? তার এক একটা কমপ্লিট করলাম। এবার আমরা 2 নম্বর অঙ্কটা আসবো। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? 320/121, 320/121, তাই তো? তো দেখো এবার, আচ্ছা 320কে এবার আমাকে উৎপাদকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 320কে যদি ভাঙি তাহলে কত হয়? 16 দুগুণে 32, আবার 2 দিয়ে 80, 2 দিয়ে হচ্ছে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, আবার 2 দিয়ে 5, এটা পেলাম। মানে 121কে যদি ভাঙি তাহলে কিন্তু 11 11 হয় 121, আর হবে না, ঠিক আছে? তো এখানে উপরে কত পেয়েছি? কটা 2 পেয়েছি? 1 2 3 4 5 6, 6টা 2 আর একটা 5, তাই তো? 6টা 2 একটা 5, তাহলে লিখি ওটা 1 2 3 4 5 6 আর একটা 5, আর নিচে কটা পেলাম? দুটো 11, দুটো 11, তাহলে লিখি। এবার দেখো সাজাচ্ছি প্রথমে, 2 কটা? 2 দুটো, তাহলে 2 এর মাথায় স্কোয়ার, আবার 2 দুটো, আবার 2 দুটো, আর একটা 5 পড়ে আছে, আর নিচে কত? 11 মাথায় স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এক্সট্রা কী পড়ে আছে? 5 পড়ে আছে। তাহলে কী করবো? 5 দিয়ে ভাগ করবো, তাহলে লিখবো 5 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, ঠিক আছে? তোমার ঠিক করে লিখে নেবে, 5 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বোঝা গেছে? এবার আমরা করব 2-এর 4 নম্বর অঙ্কটা। তোমরা 3 নম্বর অঙ্কটা আবার বাড়িতে করে নেবে, এই অঙ্কটা একই অঙ্ক, তার জন্য আমি করছি না, তোমরা 4 নম্বর অঙ্কটা করো এবার। তো আমি 4 নম্বরটা অঙ্ক করছি, দেখো সবাই। তো 4 নম্বর অঙ্কটা কী আছে? 243/144, তাই তো? 243/144। আচ্ছা দেখো এবার এটা কি করতে বলছে। তাহলে প্রথমে আমার কি করব? প্রথমে হচ্ছে এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, আবার এই সংখ্যাটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করি, তাই তো? তো করা যাক। 243কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী আসে দেখি। 243কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 দিয়ে করছি, 3 8 24, 3 1 3, আচ্ছা 3 দিয়ে করছি, আবার 27 হবে, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9, ঠিক আছে? তো আমরা 243কে বিশ্লেষণ করে এই সংখ্যাগুলো পেলাম। এবার আমরা আসব, নিচে আছে কত? 144, তাই তো? তাই 144কে করবো এবার আমরা। তো 144কে যদি করি 2 দিয়ে, তা 2 দিয়ে কত হবে? 72, আবার 2 দিয়ে কত হয়? 36, আবার 2 দিয়ে হবে কত? 18, আবার 2 দিয়ে কত হবে? 9, আবার 3 দিয়ে 3 3 9। তাহলে আমার পেলাম এটা কত? 144কে বিশ্লেষণ করে। তাহলে এগুলো আমরা লিখবো এবার। তা প্রথমে আসি 243কে কত পেয়েছি আমরা? 5টা 3 পেয়েছি। তো 5টা 3 বসিয়ে দাও সবাই। তাহলে 5টা 3, তার মানে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। আচ্ছা এবার আমরা লিখবো হচ্ছে
এখানে 144কে ভেঙে কী পেয়েছি, কটা দুই, 1 2 3 4, চারটে দুই আর দুটো তিন, চারটে দুই আর দুটো তিন, তাহলে চারটে দুই, 1 2 3 4, চারটে দুই আর দুটো তিন। তাহলে এবার আমরা এগুলোকে লিখি, তাই তো? তাহলে কটা, দুটো তিনের মাথায় কি, দুটো তিনের মাথায় স্কোয়ার, আবার দুটো তিন মানে তিনের মাথায় স্কোয়ার, আবার তিন একটা, তাই তো? আচ্ছা, তাহলে এবার এখানে কী পাচ্ছি, আবার নিচে দুটো দুই মানে 2 স্কোয়ার, আবার দুটো দুই মানে 2 স্কোয়ার, আবার দুটো তিন মানে 2 স্কোয়ার। এখানে কিন্তু আমরা একটা সংখ্যা মানে শুধুমাত্র 3ই এক্সট্রা পড়ে আছে, যার মাথায় কোনো স্কোয়ার টার্ম নেই। তাহলে অতএব আমরা কী লিখবো, 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে কী করলাম, 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে আমাদের 2-এর যে 4টে অঙ্ক ছিল সেই 4টে অঙ্ক আমরা কমপ্লিট করলাম। বাকি শুধুমাত্র থাকলো এখানে 3 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, এই 3 নম্বরের অঙ্কটা তোমরা করবে, আর এদিকে হচ্ছে ওপরেও 3 নম্বরের যে অঙ্কটা আছে সেটা তোমরা করবে। হ্যাঁ, এই দুটো 3 নম্বর এই অঙ্ক দুটো থাকলো, বাড়ির কাজ তোমরা করে নেবে। যদি কোনো প্রবলেম হয় তখন সেটা আমাকে জিজ্ঞেস করে, তখন আমি এটা সলভ করে দেবো। ঠিক আছে, এবার আমরা করব কোষে দেখি 11.1। কোষে দেখি 11.1 এর একেরটা কি বলছে দেখো। অঙ্কটাতে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 বাই 625 বর্গ সেমি। তাহলে একটা বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে 1089 বাই 625 এত বর্গ সেমি। কারণ সবসময় মনে রাখবে, ক্ষেত্রফল যদি বলে দেয় তাহলে কিন্তু সবসময় এককটা হবে বর্গ সেমি বা বর্গ একক। তো এককটা কিন্তু হবে কি, সবসময় বর্গ একক। কারণ ক্ষেত্রফল যখনই বলবে তখনই কিন্তু বর্গ একক হয়। এবার এককের জায়গায় সেমি হতে পারে, সেটা মিটারও হতে পারে। ঠিক আছে, সেটা দেখে লাভ নেই, কিন্তু আমাদের বর্গ কিন্তু অবশ্যই থাকবে, কারণ আমাদের ক্ষেত্রফল বললে, শুধুমাত্র ক্ষেত্রফল বলে তবেই কিন্তু। আর দৈর্ঘ্য সবসময় একক, কি দৈর্ঘ্য সবসময় একক হয়, শুধুমাত্র এককই হয়। হ্যাঁ, দৈর্ঘ্যের এককটা এককই হয়। তো এবার আমরা কি বের করতে বলেছে দেখো। বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 বাই 625 বর্গ সেমি যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথম কথায় আসি আগে, যে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু স্কোয়ার, তাই তো? একটু আমরা এখানে করব, দেখেন একটু সবাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় একটু লিখি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, বাহু তার মাথায় কিন্তু স্কোয়ার, মানে বাহু গুণিত বাহু এত বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার মানে বর্গ একক, তাই তো? বাহু স্কোয়ার বর্গ একক, তাহলে বাহু স্কোয়ার মানে বাহু গুণিত বাহু কিন্তু। আচ্ছা, এবার আমার যদি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বললো, যদি বলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে কী হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে √ওভার কত হয়, ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, √ওভার ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল, এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখলাম না, তবে এই ক্ষেত্রফলটা অবশ্যই কার হতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হতে হবে। পাশে একক হবে এখানে, কিন্তু এখানে বর্গ একক না, কারণ আমার দৈর্ঘ্য চেয়েছে, শুধুমাত্র দৈর্ঘ্য বের করতে বলেছে বলে আমি শুধু একক করলাম, কিন্তু যখন ক্ষেত্রফল বলি তখন কিন্তু বর্গ একক। ঠিক আছে, তো এটা একটা সূত্র, এটা কার সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্র। এই সূত্রটা এখানে কাজে লাগবে। হ্যাঁ, তো অঙ্কে আমাকে বলে দিয়েছে ক্ষেত্রফলটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে বাহুটা, এটা দিয়ে দিয়েছে আর এটা বের করতে বলেছে। তাহলে যদি যেটা দিয়ে দিয়েছে ক্ষেত্রফলটা, তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সূত্র কি, √ওভার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে রুট করে দেবো, যে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে তাকে রুট যদি করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। বোঝা গেছে? তাহলে কি বলতে চাইলাম আমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়, কিন্তু আমাকে যে অ্যান্সারটা চেয়েছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, আমাকে বের করতে বলেছে বাহু। তাহলে ক্ষেত্রফল যখনই দিয়ে দেবে আর যখন বাহু বের করতে বলবে তখন কিন্তু ওই ক্ষেত্রফলের রুট করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। যে ক্ষেত্রফলটা দেওয়া আছে তার রুট করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সূত্রটা তোমরা পাশে বা উপরে লিখে নিতে পারো। হ্যাঁ, তোমাদের বোঝার জন্য, এটা পরীক্ষার সময় না লিখলেও হবে, কিন্তু তোমাদের বোঝার জন্য এটা লিখলাম।
অবশ্যই তোমরা লিখে নেবে যদি প্রবলেম হয়, ঠিক আছে। তো এবার আমরা 1 নম্বর অঙ্কটা করবো। এবার 1 নম্বর অঙ্কটা কি বলছে এবার শুরু করা যাক। 1 নম্বরে বলেছে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গসেমি হলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আগে লিখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাই তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে কত বলে দিয়েছে 1089/625, 1089/625 বর্গসেমি, তাই তো। বর্গসেমিকে তোমরা এভাবে লিখতে পারো, সিএম মানে হচ্ছে সেন্টিমিটার তার মাথায় স্কোয়ার যদি করে দিই তাহলে কিন্তু বর্গসেমি হয়ে যাবে। হ্যাঁ, এভাবে তোমরা লিখতে পারো সিএম তার মাথায় স্কোয়ার, এটা কিন্তু বর্গসেমি বোঝায়। কারণ বর্গ মানে তো স্কোয়ার, তাহলে কার স্কোয়ার? বর্গসেমি মানে সেমি স্কোয়ার, তাহলে সিএম এর মাথায় স্কোয়ার করে দেবে, ঠিক আছে। এটা শর্টকাটে লিখে দিলাম, এটা তোমরা লিখতে পারো। তাহলে সিএম তার মাথায় স্কোয়ার করলাম। আচ্ছা, এবার আসছি আমাকে যেটা অ্যান্সার চেয়েছে। অতএব দিয়ে লিখবো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। অতএব দিয়ে লিখবো আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সূত্রটা কি বললাম আমরা, রুট ওভার যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, রুট ক্ষেত্রফলটা কি দেওয়া আছে 1089/625। এবার এককটা কী হবে, এখানে বাহু বের করছি, তাহলে কী লিখবো আমরা এককটা সিএম মানে সেন্টিমিটার, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, উপরটাকে বর্গমূল করব, নিচেরটাকে বর্গমূল করব। তাহলে আমরা যেহেতু এটা অনেক বড় সংখ্যা, তাহলে আমরা উৎপাদকের সাহায্যে করতে পারি, মৌলিক উৎপাদকের সাহায্যেও করতে পারি, কিন্তু অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে। তা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা আগের দিন শিখিয়েছি, যারা যারা দেখোনি তারা কিন্তু আগে পার্ট 1টা দেখবে। কিন্তু আমি কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা কিন্তু এখানে আমি শিখিয়েছি। হ্যাঁ, তো তোমরা কিন্তু অবশ্যই আগে দেখে নেবে পার্ট 1টা, তারপর কিন্তু পার্ট 2টা শুরু করবে, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি, এই যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তাহলে প্রথমে লিখি এখানে আছে কত, তোমরা কিন্তু অঙ্কের পাশেই করবে, ঠিক আছে। এটা কিন্তু রাফ নয়, এটা কিন্তু অঙ্কের পাশে করবে এবং এটা দেখাতেও হবে, ঠিক আছে। তো 1089 পাশে, কারণ আমরা বলেছিলাম যে যদি বর্গমূল করি তাহলে কিন্তু জোড়া সংখ্যার মাথায় দাগ দিতে হয়, লাস্টের দিক থেকে জোড়া জোড়া করে দাগ দিতে থাকবো, ঠিক আছে। তো লাস্টের জোড়া মানে কি 9 আর 8 জোড়া মাথায়, আবার 0 আর 1 জোড়া মাথায়, তাই তো। জোড়া মাথার সংখ্যা দাগ দেওয়ার পরে আমি এই যে সংখ্যাগুলো পেয়েছি, এই যে 10 পেলাম আর 89 পেলাম, এই দুটো আলাদা হয়ে গেল। এবার 10-এর নিচে আমি একটা এমন সংখ্যা বসাবো যেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 10-এর নিচে যে সংখ্যাটা বসাবো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বলেছি, যে 1-এর সঙ্গে 1 গুণ করলে হয় 1, 2-এর সঙ্গে 2 গুণ করলে হয় 4, 3-এর সঙ্গে 3 গুণ করলে হয় 9, 4-এর সঙ্গে 4 গুণ করলে হয় 16। এই যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটা বসাবো এখানে কিন্তু সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে দেখো 3 3 9, 4 4 16, 16 কিন্তু বড় হয়ে যাচ্ছে। 10-এর থেকে কম একমাত্র 9 হতে পারে, তাছাড়া কিন্তু যখনই 4 4 16 করছি তখন বড় হয়ে, তাহলে আমি কত নেব, আমি নেব 9, তাই তো। 3 3 9 নেব, তাহলে 3 দিয়ে গুণ করে কত পেলাম, 3-এর সঙ্গে 3 গুণ করলে হয় 9 বসিয়ে দিলাম। এবার আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেহেতু বর্গমূল ভাগ করতে বলেছে, তাহলে কিন্তু এটা যেটা করবো সেটা বিয়োগ করবো, তাই তো। 10 থেকে 9 বাদ দিলে কত হয় 1। এবার যদি আমি 8 নামাই, 8 নামবে না, তার সঙ্গে কিন্তু 9ও নামে, কারণ জোড়া সংখ্যা আমাদের দাগ আছে, বোঝা গেছে। এবার কি বলেছিলাম, এখানে যে সংখ্যাটা পাবো, মানে এখানে তুমি যাই পাও তাকে কিন্তু 2 গুণ করতে হবে, মানে তাকে 2 দিয়ে গুণ করবো। তাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, এখানে 3 2 6 হয়, তাই তো। তাহলে আমি 6 পেলাম। এবার বলেছিলাম যে লাস্টের সংখ্যাটা কি পেয়েছি, এখানে লাস্টের সংখ্যাটা পেয়েছি 9। যদি 9 থাকে তাহলে কিন্তু দেখো একমাত্র 3 3 9 হয়, আর 7 7 দেখো 49 হয়, লাস্টে কিন্তু 9 পাচ্ছি। তাহলে আমি বলেছিলাম যে সংখ্যাটা 9 থাকবে সেই সংখ্যা দিয়ে আমি কিন্তু গুণ করবো। তাহলে একবার দেখো 3 দিয়ে পাচ্ছি আর একবার 7 দিয়ে পাচ্ছি, তাকে 3 দিয়ে চেক করবো। 3 দিয়ে যদি না মিলে তাহলে কিন্তু আমরা 7 দিয়ে করবো, ঠিক আছে। 3 দিয়ে এখানে মিলে যাবে, দেখো 3 বসায়, 3 3 হবে 9 আর 3 6 কত হবে 18। তাহলে কত পেলাম 190। এই 3টা চলে যাবে কোথায়, আবার এই 3-3-এর পাশে চলে যাবে। এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা এখানে বসাবো। তাহলে 1089-এর বর্গমূল পেয়ে গেলাম 33। এবার বাকি থাকলো 625। তাহলে এবার 625-এর বর্গমূল করে পাশে জোড়া সংখ্যা আমাদের দাগ, তাহলে কত হবে 2 2 4, 3 3 9, তাহলে 3 3 9 তো বড় হয়ে যাচ্ছে, 2 2 কত হবে 4 হবে। এবার 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, আর 2 আর 5 নামাবো কারণ জোড়া সংখ্যা আমার দাগ আছে। এবার 2 এর ডবল কত হবে, এখানে 4 হবে। এবার লাস্টে দেখো 5 আছে, মানে 5 দিয়ে যাবে, এটা 5 5 25 আর 4 5 মানে 2 মানে 22, 225। তাহলে কত হলো 5 চলে গেলো এখানে। তাহলে পেলাম কত, একটা পেলাম 33 আর একটা পেলাম 25। তাহলে লিখবো উপরে 33
আর নিচে কত লিখবো 25, তাহলে সমান দিয়ে লিখবো 33 বাই হচ্ছে 25, এত সেমি। তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা ছিল সে অঙ্কটা সলভ করা হলো। আশা করি সবাই বুঝতে পারবে, অঙ্কটা খুবই ইজি অঙ্ক ছিল। আমরা শুধু ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে বর্গমূলটা নির্ণয় করলাম সেটা কিন্তু যদিও প্রবলেম হয় কাউরির, তাহলে কিন্তু তোমরা 1 নাম্বার যে পার্ট নাম্বার যে একটা আছে সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি। তাও যদি কোনো প্রবলেম তখন আমাকে বলবে অবশ্যই, হ্যাঁ। এবারে দেখো 2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবো আমরা। বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করে, তার মানে যে ভগ্নাংশগুলো আছে এখানে দেওয়া তাদের আমরা বর্গমূল নির্ণয় করতে বলেছি। তাহলে বর্গমূল তো আমরা যেগুলো করলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল সেগুলোই করবো কিন্তু, ঠিক আছে? সেই সাহায্যেই করবো, তাহলে অঙ্কগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে। মৌলিক উৎপাদকের সাহায্যে করলে অঙ্কগুলো বড় হবে, সলভ করা যাবে কিন্তু উৎপাদকের সাহায্যে করলে অঙ্কটা খুব বড় পরিমাণে হয়ে যাবে। সুতরাং আমরা বড় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলই করব, কারণ ওটাতে খুব ইজিলি চলে আসবে আমাদের মানগুলো, ঠিক আছে? প্রথম অঙ্কটা বলেছে 2-এর 1, 3 পূর্ণ 22 বাই 49। তাহলে অঙ্কটা আমরা লিখি 3 পূর্ণ 22 বাই 49। তাহলে ভাঙছি আমরা প্রথমে 3 পূর্ণ 22 বাই যদি 49কে ভাঙি তাহলে করলে কত হয়? তাহলে আমরা পেলাম হচ্ছে 169 বাই 49। এটাকে কি করতে বলেছে? এর বর্গমূল করতে বলেছে। তাহলে অতএব দিয়ে এর বর্গমূল লিখবো, তাই তো? তাহলে লিখবো এর বর্গমূল, এর, আচ্ছা এটা একবারে করে নিতে বলো। বর্গমূল যেহেতু করতেই বলেছে তাহলে আমাদের প্রথমে বর্গমূল চিহ্নটা দিয়ে দাও, উপরে রুট করে বর্গমূল চিহ্ন দাও। তাই এটা যদি রুট হয় তাহলে এটাও কী হবে? রুট হয়ে যাবে, তাই তো? রুট ওভার 169 বাই 49। এবার রুট ওভার 169কে আমরা প্রথমে বর্গমূল করবো। তাহলে 169কে পাশেই কিন্তু অবশ্যই রাফ করে দেবে, রাফটা কিন্তু পাশে হবে, অঙ্কটার পাশে যেন বর্গমূল করা থাকে। যেটা আমি করব সেটা কিন্তু পাশেই করবে, তোমরা কেউ রাফে করতে যেও না, এটা কিন্তু পাশেই করবে। তাহলে প্রথমে দেখো 1 পেয়েছি, তাই তো? শুধুমাত্র 1, তাহলে 1 1কে কত হবে? 1 হবে, নামলো 69, 1-এর ডবল কত হবে? 2। তাহলে দেখো 3 লাস্টে কত আছে? 9 আছে। তাহলে 3 আর 7 দিয়ে বলেছে 3 দিয়ে করবো আমরা, 3 তিরিক্ষে 9 আর 3 দুগুণে 6, তাহলে পেলাম কত? তাহলে এখানে 13 হয়ে যাবে। তাহলে পেলাম কত? 169-এর বর্গমূল হয় 13, আর 49, তাহলে বর্গমূল 7 7 49, তাহলে কত হবে? 7 শুধু, 13/7 এটা পেয়ে গেলাম আমরা। এবার যদি এটাকে যেহেতু লবটা বড় হরটা যেহেতু ছোটো তাহলে আমরা এটা পূর্ণ ভেঙে দিই, 7 দিয়ে, 7 একে 7, 13 থেকে যদি আমরা 7 বাদ দিই তো দাঁড়ায় হচ্ছে কত? 6। তাহলে 1 পূর্ণ 6/7, এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে আশা করি। আমাদের 1 নাম্বারটা কমপ্লিট হলো। এবার 2 নাম্বার অঙ্কটা করবো। 1215 পেয়েছি, তাই তো? এবার এটাকে বর্গমূল করতে বলেছি, তাহলে রুট ওভার দিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে আমি দেখবো অঙ্কটা থেকে যে অঙ্কটার মধ্যে যদি কাটাকুটি করা যায় তো কাটাকুটি করতে পারে আমরা, হ্যাঁ। তো কাটাকুটি করবো এটা, তো কাটাকুটি যদি করি তাহলে কত পাচ্ছি? এটা 5 দিয়ে কাটাকুটি করছি আমরা। 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 7 35 আর 5 5 25, আর এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 2 10, 4 20 আর 3 3 5 15। এবার এটাকে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 25 কত হয়? 75, আর এটা কত দাঁড়াচ্ছে? 81 দাঁড়াচ্ছে। তাহলে আমি পেলাম কত? 25/81, তাই তো? তাহলে পেলাম হচ্ছে আমরা সমান দিয়ে লিখবো 25/81। এবার দেখো 25-এর বর্গমূল কত হয়? 5 5 25, তাই তো? তাহলে প্রবলেম যদি হয় তাহলে ভেঙে নিতে পারো, 5 গুণিত 5, আর এটাকে যদি ভাঙি 81 ভাঙলে কত হয়? 9 গুণিত 9 লিখতে পারি, কারণ একই সংখ্যা পেয়ে যাবো। তাহলে উপরে 5 মানে একটা 5 বেরিয়ে যাবে, আর দুটো 9 মানে একটা 9 বেরিয়ে যাবে। তাহলে 5/9, এর অ্যান্সারটা দাঁড়ালো কত? 5/9। তাহলে 1-এরটা আর 2-এটা আমি কমপ্লিট করে দিলাম। তোমাদের বাকি যে 3 নাম্বার আর 4 নাম্বার আর 5 নাম্বার থাকলো, তাই তো? তো তোমরা 3 নাম্বারের অঙ্কটা বাড়িতে করবে, 3 আর 4 বাড়িতে করবে। আচ্ছা আমি 4-এরটা করে দিচ্ছি, 5-এরটা তোমরা বাড়িতে করবে। তাহলে 3 আর 5, এই 3 5 বাড়িতে করবে। আমি 4 নাম্বারটা অঙ্ক করে দিচ্ছি। 4 নাম্বার অঙ্কটা কী বলছে দেখো। 4 নাম্বার অঙ্কটাতে বলেছে যে 1 পূর্ণ 496/729। তাহলে আমরা আগে রুটটা দিয়ে দিই, কারণ বর্গমূল নির্ণয় করতে বলেছে। রুট ওভার 1 পূর্ণ 496/729, 496/729। তাহলে এটাকে আমরা করব প্রথমে 15টাকে ভাঙি। তাহলে 15টাকে যদি ভাঙি 729-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 729, তার সঙ্গে যদি আমরা 6 যোগ করি তো দাঁড়ায় হচ্ছে
আচ্ছা 1225 বাই হচ্ছে 729। তাহলে 729 সঙ্গে 1 গুণ করে যদি 496 যোগ করি তাহলে কত আছে 1225। ঠিক আছে, আচ্ছা 1225। এবার আমরা করবো কি 1225কে বর্গমূল করবো, আবার 729কে বর্গমূল করবো। তাহলে লিখি, আগে পাশে আমরা করে নিই 1225-এর বর্গমূল, খুবই সহজ, ভাগ প্রক্রিয়া সাহায্যে করবো। জোড়া সংখ্যার মাঝে দাগ দিয়ে দিলাম। প্রথমে 3 তিরিক্ষে 9 হবে, কারণ 4 4 16 হলে বড় হয়ে যাবে। 3 তিরিক্ষে 9 হলো, 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3, আর 2 আর 5 নামিয়ে দিলাম, কারণ একসঙ্গে দুটো সংখ্যা নামাতে হবে। 3 এর ডবল কত হবে 6 হবে, কারণ 3 দিয়ে যা থাকবে এখানে 2 দিয়ে গুণ করলে 6 পাবো। লাস্টে পেয়ে গেছি 5, তাহলে 5 বসালে কিন্তু 5 5 25, আর 5 6 30 আর 2 332, মানে 325। তাহলে আমাদের 5 এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে 1225কে বর্গমূল করলে পেলাম কত 35। আর 729কে করবে এবার, 729কে করলে কত দাঁড়ায় 3 তিরিক্ষে 9 বড় হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 হবে, 7 থেকে 4 বদলে 3, 329, 2 এর ডবল আবার কত হবে 4। তো আমরা যদি 3 বসাবো একবার 9 পাবো, আর কত 7 বসালে 9, তাহলে 3 দিয়ে দেখি কত আসছে। 3 দিয়ে যদি করি 3 তিরিক্ষে 9, 3 4 12 আসছে না 129। এবার 7 দিয়ে বসাই, তাহলে 7 দিয়ে কত হবে 7 7 49, 9 থাকলো 4, 4 7 28, আর 4 হচ্ছে 32, 329। তাহলে আমরা 7 দিয়ে মিলে গেছে, 7 বসাবো এখানে, এখানেও কিন্তু 7 বসবে, দিয়ে এখানে 329 বসে যাবে। তাহলে পেলাম কত আনসার 7 প্লাস, তাই তো। তো অঙ্কটা কিন্তু এমনভাবে করবে যাতে অঙ্কটা মধ্যে না আসে, হ্যাঁ, এটা পাশে করবে অঙ্কটা, অবশ্যই রাফটা করবে কিন্তু সেটা পাশেই করবে, রাফের মতন কিন্তু রাফ নয়, অঙ্কটা কিন্তু পাশেই থাকবে বর্গমূলটা। ঠিক আছে, তাহলে এটা উপরে হলো 35, কারণ আমাদের অঙ্কটা কিন্তু দেখাতে হবে যে কী করে আমরা বর্গমূলটা করলাম। ঠিক আছে, ভাগ করে সাহায্যে করেছি না মৌলিক উৎপাদের সাহায্যে, সেটা কিন্তু দেখাতেই হবে, ওটা বলতে হবে, এখানে পাশেই লিখতে হবে, ওটা অন্য জায়গায় করলে কিন্তু হবে না। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়েছে। তাহলে বাকি যে দুটো অঙ্ক আমি বাড়ির কাজ দিলাম সেটা হচ্ছে কি 3-এরটা বাকি থাকলো, আর 5 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্ক বাড়িতে তোমরা করবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে জানাবে, সেটা তখন করে দেওয়ার চেষ্টা করবো আমি।